ট্যাগ কোয়েশ্চেন করতে গিয়ে আমাদের বাধা হবে কোথায় কোথায়, বা কোন বিষয়টা আমাদের বেশি ফোকাস দিতে হবে, আমরা কোন জায়গায় ভুল করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা 4টা পয়েন্ট লিখেছিলাম সেখানে, যে সাবজেক্টের সমস্যা হতে পারে, আমাদের সাবজেক্টের সমস্যা হতে পারে। তারপরে আমরা লিখেছিলাম অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের সমস্যা হতে পারে। তারপরে বাক্যটা হ্যাঁ বোধক নাকি না বোধক বাক্য। আরেকটা হলো প্রোনাউন। এই 4টা জায়গায় আমাদের সমস্যা হতে পারে। সো আমরা এই 4টা যদি একটা বাক্যতে, একটা সেন্টেন্সে ভালো করে খুঁজে বের করতে পারি, এবং কোনটা হবে এই 4 জনের, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সো আমরা উদাহরণস্বরূপ এখানে আলোচনা করেছিলাম যে রহিম ইজ গোয়িং টু বি এ ডক্টর। সো প্রথমে আমরা সাবজেক্ট বের করে ফেলছি রহিম, তারপরে আমরা খুঁজে দেখব কি অক্সিলারি ভার্ব আছে ইজ। এরপরে আমরা দেখব যে বাক্যটা হ্যাঁ বোধক না না বোধক। আমরা কোথাও এটা এখানে না বোধক কিছু দেখছি না, তাই ইজ বসিয়ে দিলাম। এবং যেহেতু না বোধক বাক্যটিতে কিছু নেই, তাহলে এখানে ট্যাগটা কি করব, আমরা না বোধক করে ফেললাম। এখন তারপরে আমাদের কি হলো, প্রোনাউনের কাজ। এখানে যেহেতু রহিম আছে, তাহলে রহিমের পরিবর্তে আমরা এখানে নিয়ে আসলাম হি। শেষ। ঠিক পরে যে ট্যাগ কোয়েশ্চেনটা আছে সেটা করতে গেলে আমরা দেখব রোকেয়া ইজ এ নার্স। তাহলে রোকেয়া ইজ এ নার্স, প্রথমে রোকেয়া হলো সাবজেক্টটা পেয়ে গেছি। তারপরে আমরা খুঁজবো অক্সিলারি ভার্ব ইজ পেয়ে গেছি। তারপরে আমরা দেখব যে বাক্যটা হ্যাঁ বোধক না না বোধক। এখানে পুরো বাক্যটি পড়ে আমরা বুঝতে পারলাম বাক্যটি হ্যাঁ বোধক বাক্য, এবং প্রোনাউন হিসাবে রোকেয়ার প্রোনাউন বসাতে হবে আমাদেরকে। সো এখন আমরা যেটা করব, যে ইজ হলো অক্সিলারি ভার্ব, ইজ নিয়ে আসছি। যেহেতু ইজ এখানে হ্যাঁ বোধক বাক্য, তাই এখানে ইজকে না বোধক করে দিলাম। আর রোকেয়া একটি মেয়ের নাম, তার প্রোনাউন হবে শি বসিয়ে দিলাম। সেম তদ্রূপ হলো তারপরেরটিতে দেখতেছি আমরা হি ইজ নট এ থিপ মানে হলো চোর, সে একজন চোর নয়। তাহলে এই না বোধক আছে বাক্যটি, তার মানে এটাকে আমাদের হ্যাঁ বোধক করতে হবে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, তারপরে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্বটাও পেয়েছি। অক্সিলারি ভার্বটা না বোধক আছে, তাই এখানে হ্যাঁ বোধক করতে হবে। ইজ বসে গেছে। এখন হি প্রোনাউনের কি হবে, হি বসবে। এর পরেরটা চলে যাই আমরা 4 নম্বরে। আচ্ছা, যদি দেখতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই, এই ক্লাসটি রেকর্ড করা হচ্ছে, রেকর্ডিং আকারে ছেড়ে দেওয়া হবে। আমি চেষ্টা করব যে আপনাদের ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই রেকর্ড ছেড়ে দেওয়ার জন্য। ইউটিউবে ছেড়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন, বা আমাদের ফেসবুক পেজে ছেড়ে দেব। ঠিক আছে। তারপরে হলো উই ডু নট গো টু স্কুল অন ফ্রাইডে। সো উই হলো সাবজেক্ট, ডু হলো আমাদের অক্সিলারি ভার্ব, এবং বাক্যটি হ্যাঁ বোধক না না বোধক। নট দেখে আমরা বুঝতেছি বাক্যটি না বোধক, তাহলে আমাদের বানাতে হবে হ্যাঁ বোধক। তাহলে ডু অক্সিলারি ভার্ব ডু চলে আসছে, আর উই প্রোনাউন উই বসে গেছে। এরপরের বাক্যটি আমরা দেখতেছি লেট আস হ্যাভ এ পিকনিক। তাহলে লেট হলো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেটস বা লেটাস থাকে, তখন তার বদলে আমরা শ্যাল উই বসাই দিই। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি হলো, ভার্ব দ্বারা শুরু হবে, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার এগুলো দ্বারা শুরু হতে পারে, অথবা লেট দ্বারা শুরু হতে পারে। সো ভার্ব দ্বারা যখন শুরু হবে তখন আমরা উইল ইউ লিখব। লেট দ্বারা লেটস অথবা লেট আস দ্বারা শুরু হলে তখন আমরা লিখব শ্যাল
উই, শ্যাল উই। আর যদি লেটের পরে আস না থাকে, অন্য কিছু থাকে, তখন যেমন লেট মি, তখন আমরা চাইলে ওই প্রথমটার মতো উইল ইউ লিখতে পারি, আবার এটাকে ওই দিন গতকালকে যেভাবে শিখেছি সেভাবেও লিখতে পারি। ঠিক আছে? সো তাহলে এটাতে কি হবে, লেটস বা লেটাস আছে, তাহলে এটা শ্যাল উই হবে। এরপরে দেখেন নো বডি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে এখানে। আচ্ছা, তার আগে আমি একটু মুছে দিয়ে এগুলো। আচ্ছা, এখানে দেওয়া আছে নো বডি সাপোর্টেড হিম, এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে একে হেল্প করতে মেইন ভার্ব কে আছে সাপোর্টেড, সাপোর্টেড কে হেল্প করতে আসবে কে, হয় ডু অথবা ডাজ, না হয় ডিড। ডু অথবা ডাজ কখন আসবে, যদি এই শব্দটা প্রেজেন্ট টেন্সে থাকে, মানে V1 রূপে থাকে। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আসবে ডিড। সাপোর্ট শব্দটা হলো V1, এর V2 হলো সাপোর্টেড, V2 সাপোর্টেড, তার মানে আসবে কে ডিড। আচ্ছা, চলে গেল, এটা ডিড বসে গেল। এরপরে আছে নো বডি, এখানে নো বডি আছে। এখন এই নো বডির জন্য আমাদের আলাদা একটা রুলস শিখতে হবে। আর নো বডি দেখেই আমরা বুঝতেছি এখানে নো আছে, তার মানে না বোধক। সো এই রুলসটা আমাদের সামনে আছে, আমরা তখন আরো সহজ করে শেখাবো। তারপরে হলো থ্যাংক ইউ, পরের যেটা আছে সেটা হলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন কর্তা থাকবে না, প্রথমে ভার্ব মানে কর্তা থাকবে না, ভার্ব দ্বারা শুরু হতে পারে, তখন আমরা তাদেরকে কম চোখ বন্ধ করে কি উইল ইউ বসাবো। দেখছেন, উইল ইউ বসে গেছে, ইম্পারেটিভ সেন্টেন্স। সো এই যে একটা পাইলাম, আমাদেরকে একটু জ্বালাচ্ছে, ডিস্টার্ব করতেছে। এই রকম আর কে কে ডিস্টার্ব করতে পারে আমাদেরকে, কারা কারা এখানে আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা খুব খেয়াল করে দেখলাম যে আসলে এই জায়গাতেই আমাদের বেশি গোলক দাদা হচ্ছে, ঝামেলা করতেছে। সো এই জায়গায় আমাদেরকে কে কে ঝামেলা করতে পারে, কোথায় কোথায় গোলক দাদায় পড়তে পারি আমরা, এখন আস্তে আস্তে আমরা সেগুলো দেখব। সো এখন আমরা যাচ্ছি গোলক ধাঁধা থেকে বের হওয়ার জন্য পরের রুলসে। এগুলো মোটামুটি আপনাদের জানা আছে। অবশ্যই অবশ্যই এই 26টি অক্সিলারি ভার্ব ভালো করে প্র্যাকটিস করবেন, লিখবেন। কেউ যদি 3 থেকে 4 বার বা 5 বার লিখেন ধরে ধরে, তখন তার ব্রেনে দেখবেন যে ঢুকে গেছে, আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। আচ্ছা, এই যে অক্সিলারি ভার্বগুলোকে যখন না বোধক করব, যেমন কিছু কিছু আছে একটু ঘাটতারা, একটু দেখতে ভিন্ন, এদেরকে না বোধক করতে গেলে এদের চেহারা চেঞ্জ হয়ে যায়। যেমন আর আছে, অক্সিলারি ভার্ব, সরি, একে আমি না বোধক করতে গেলে আরেন্ট, খুব সুন্দরে লিখে ফেলছি, তাই না? কিন্তু এই ঘাটতারা আরেকটা আছে কি এম, এই এম কে যখন আমরা না বোধক করতে যাব তখন এটা আরেন্ট হবে, এমেন্ট হবে না, আরেন্ট হবে। ঠিক আছে? তার মানে একে যদি কখনো অক্সিলারি ভার্ব এটাকে পাই, যদি না বোধক করতে যাই তখন সেটা হয়ে যাবে আরেন্ট। এটা গেল একটা। যেমন ইজ, এটাকে না বোধক করতে গেলে আমরা হবে কি ইজেন্ট, ইজেন্ট এটা হবে। ঠিক আছে? কিন্তু এই যে গাত্তারা দেখেন, একটা উইল হওয়ার কথা ছিল কি, উইল হওয়ার কথা ছিল কি উইলেন্ট, কিন্তু না, এটা হয়ে গেছে ওন্ট। খেয়াল করে দেখেন, এই জায়গাগুলো অনেকে ভুল করে। এটা হয়ে গেছে ওন্ট। যখন উইল নটকে আপনি নাবোধক, মানে উইলকে নাবোধক করবেন, তখন উইল নটই তো হবে। উইল নটকে শর্ট ফর্মে লিখলে হবে ওন্ট, শ্যাল, শান্ট, এমট হবে আরেন্ট, ক্যান্ট হয়ে যাবে, ক্যান নট হয়ে যাবে কান্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জায়গাটাতে খুব খেয়াল রাখবেন যে এটা সংক্ষিপ্ত রূপ, এগুলো কিছুটা কয়েকটা একটু ব্যতিক্রম আছে, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। সো এইটা গেলে একটা। আরেকটা আছে, কিছু কিছু ওয়ার্ড আছে মানে এটা শর্ট ফর্মে বসে বাক্যের মধ্যে, যেমন
আম মানে এটার ফুল ফর্ম হয়েছে আই এম, ঠিক আছে। এইভাবে আই, এই যে উড বা হ্যাড, দেখেন আই উইল বাই আই শ্যাল, শিজ, দেয়ার আর, হ্যাভ, আই হ্যাভ, এগুলো শর্ট ফর্ম হিসেবে এভাবেও থাকে অনেক সময় বাক্যতে। দেখে ভয় পাওয়ার কিছু নেই, এদের পূর্ণরূপ হলো এটা, একটু দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ পারবেন। প্রয়োজন হলে এটাও লিখে খাতায় বাসায় প্র্যাকটিস করবেন। সো এখানে কিছু সলভ করে দেখানো হয়েছে যে এটা আসলে কিভাবে বুঝবেন আপনি কি আছে, ঠিক আছে। সো আমরা এখন মূল রুলসে চলে যাব। ও আচ্ছা, এরপরে আসেন দেখেন মজার কিছু জিনিস, যেমন প্রোনাউন বসে, আমরা সব জায়গায় দেখছিলাম যে সাবজেক্টে যাই থাকুক না কেন প্রোনাউন বসে পড়ে। এখন এখানে একটা 1 নম্বর রুলসটা দেখেন তাহলে একটু মজা পাবেন। এখানে দেওয়া আছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে ইজ আওয়ার মাদারল্যান্ড অক্সিলারি ভার্ব আছে ইজ, চলে আসছে ইজ, যেহেতু এটা হ্যাঁ বোধক বাক্য তাহলে এখানে না বোধক করে ফেললাম। এখন কথা হলো যে বাংলাদেশের পরিবর্তে সি কেন বসলো, খেয়াল করে দেখেন। আমি প্রথমেই বলছি মাদারল্যান্ড, মাতৃভূমি, মায়ের সাথে তুলনা করা হয়েছে এই জন্য সি হয়েছে। যদি এটা হইতো পিতৃভূমি তাহলে হয়তো ইজেন্ট হি, পিতৃভূমি তো হয় না, মাতৃভূমি হয়, তাই এটাকে সি হিসেবে তুলনা করা হয়েছে। এখন আপনার আপনার দায়িত্ব হলো পৃথিবীর কোনো দেশকে পিতৃভূমি বলে ডাকে কিনা। যেমন বাংলাদেশকে আমরা মাতৃভূমি বলি, পৃথিবীর কোনো দেশ আছে এরকম পিতৃভূমি হিসেবে পরিচিত, সেটা আপনারা খুঁজে বের করবেন আর আমাকে জানাবেন পরবর্তী ক্লাসে। তারপরে আসেন আমরা, রহিম একটা ছেলে, তাহলে রহিমের পরিবর্তে হি বসবে, সেইটা আমরা সহজে জানি। এখন ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজ বসে গেছে, ইজ হ্যাঁ বোধক বাক্য দেখে এটাকে না বোধক করে ফেললাম, আর রহিম যেহেতু একটা ছেলে তাহলে হি বসে গেছে। 2 নম্বরটা দেখেন, দ্য মুন ইজ শাইনিং ব্রাইটলি, মুনকেও মুনকেও নারীর সাথে তুলনা করা হয়, আবার সানকে তুলনা করা হয় পুরুষের সাথে, সান থাকলে হি হবে, সামনে দেখাবো এগুলো সব। তার মানে এখনো আমরা যা বুঝতে পারছি এরা খুব ডিস্টার্ব করবে এই জায়গায়। সো এই জায়গাতে যে যত বেশি ভালো পারবেন আর অক্সিলারি ভার্বের ব্যবহার যে যত বেশি ভালো পারবেন তার ট্যাগ কোশ্চেনের পরিমাণ হওয়ার পরিমাণ বেশি হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমরা চলে যাই আস্তে আস্তে আরো সামনে। এটা দেখানো হয়েছে রুলস নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ করতে হবে কিভাবে। ভার্ব দ্বারা শুরু হলে, ভার্ব দ্বারা বা প্রথমে যদি কর্তা না থাকে তাহলে উইল ইউ, চোখ বন্ধ করে উইল ইউ, আর লেটাস থাকলে শ্যাল উই, ঠিক আছে। আচ্ছা, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, লেট মি থাকলে লেটের পরিবর্তে শ্যাল আর মির পরিবর্তে আই সাবজেক্টিভ ফর্ম, অথবা উইল ইউ দিতে পারবেন। সেম এগুলা সবগুলাতে উইল ইউ দিতে পারবেন, বুঝা গেছে। আবার চাইলে এভাবেও করতে পারেন, লেটের পরিবর্তে শ্যাল, হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, লেটের পরিবর্তে শ্যাল, হার এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, লেটের পরিবর্তে শ্যাল, করিম এর সাবজেক্টিভ ফর্ম হবে হি, লেটের পরিবর্তে শ্যাল, দেমের সাবজেক্টিভ ফর্ম হবে দে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। আবার এগুলোতে এই কয়টাতে আবার লেটের পরে লেট আস না থেকে অন্য কিছু থাকলে তখন আমরা আবার চাইলে এটাও বসাতে পারি, শ্যাল উই, উইল ইউ, এটাও বসাইতে পারি আমরা, ঠিক আছে। সো এটা গেল। এটার পরে আমরা মূল আলোচনা এই আস্তে আস্তে এখন চলবে, কে কে আমাদেরকে গোলক দাদায় ফেলতে পারে। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য এটা আমরা রেখে দিলাম, এটা আমরা পরে করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স একটু আগে, কিছুক্ষণ আগে বা কিছু ওয়ার্ড আমি দেখিয়েছি ইয়েতে, সেন্টেন্স 5 প্রকার দেখিয়েছিলাম, এর নিচেই ছিল আবার একটা জায়গায় 3 প্রকার। এই যে দেখেন,
এখানে 3 প্রকারের বিষয় আলোচনা করা হয়েছিল। মূলত সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার আর ঘটন অনুসারে 3 প্রকার। এই ঘটন অনুসারে 3 প্রকার কি, এটা তো আমরা খুব সহজেই চিনতে পারি। হ্যাঁ, এইটাও আমাদেরকে চিনতে হবে। সেন্টেন্স এইভাবেও আসে, কোয়েশ্চেন যখন একটু হার্ড হবে তখন এখান থেকে দিবে। সো এটা কিভাবে চিনব? সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স একটা বাক্য থাকবে যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে চিনি, এরকম একটা বাক্য থাকবে। কিন্তু এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এ খুব ঘাটতারা, মানে একটু খুবই 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 মানে হয় না, এলাকার মধ্যে কিছু থাকে না মাস্তান, এই মাস্তান টাইপের। এই বাক্যটা থাকে কিরকম, একটা স্বাধীন বাক্য, একটা পরাধীন বাক্য থাকবে, একটা স্বাধীন বাক্য থাকবে। স্বাধীন বাক্যটা কিরকম, ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা পূর্ণাঙ্গ বাক্য থাকবে, একজন কর্তা থাকবে, একটা ভার্ব থাকবে, তারপরে শেষ, তারপরে তার আশেপাশে আরও কিছু থাকতে পারে। কিন্তু এটা একটা পরাধীন বাক্য থাকবে আর একটা স্বাধীন বাক্য থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স। সেটা কীরকম, উদাহরণস্বরূপ যদি বলি, আপনি আসার পর, এই বাক্যটার কোনো মানে পরিপূর্ণ অর্থ শেষ হয়েছে? মনে হচ্ছে না আরও কিছু বাকি আছে? আপনি আসার পর আমি আপনার সাথে আপনাদের বাড়িতে যাব। সো আপনি আসার পর এইটুকু একটা বাক্য, আমি আপনার সাথে আপনাদের বাড়িতে যাব এটি আরেকটা বাক্য, পুরোটা মিলে একটা হয়েছে। আমি যদি একটু লিখে বুঝাই, এইটুকু পর্যন্ত একটু দেখেন, আমি একটু কাছাকাছি করে একবারে ঘিজিবিজি করে লিখেছি, কারণ স্ক্রিনে জায়গা কম যেহেতু। আপনি আসার পর এই বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, দেখেন। আবার এই কিন্তু স্বাধীন, দেখেন, আমি আপনার সাথে যাব, এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। এখন এইটুকু বাক্য এটার উপর নির্ভরশীল, যখন এরা একসাথে বসছে তখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, কিন্তু সে আলাদাভাবে বসলে সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। এটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। দুটি বাক্য থাকবে, একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল, একটি বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না, আরেকটি বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। এখন তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা কাকে করব? যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে, তার উপর ভিত্তি করে ট্যাগ কোয়েশ্চেন করব। তাহলে এই বাক্যটাকে তো আমাদের এখানে যে কোনো একটা সেন্টেন্সের মধ্যেই ফেলা যাবে, এটার দিকে তো আমাদের তাকানোর কোনো মানেই হয় না। এই তো গেল একটা। তাহলে সিম্পল সেন্টেন্স কি? একটা স্বাধীন বাক্য, যেটাগুলো হচ্ছে এদের যে কেউ হতে পারে, এটা খুবই সিম্পল, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। যেমন এইটুকুকে সিম্পল বাক্য বলা হয়। আবার যখন একটু পরাধীন বাক্য আসবে এবং স্বাধীন বাক্য, এই দুইজনে মিলে একসাথে বসবে, তখন এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। একটা অংশ পরাধীন, একটা অংশ স্বাধীন। পরাধীন বলতে সে অন্যের অধীনে বসে আছে, কিন্তু তার নিজের কোনো পরিপূর্ণ অর্থ নেই। যখন অন্যের সাথে বসে তখন সে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আর কম্পাউন্ড কি? কম্পাউন্ড হলো দুইটি স্বাধীন বাক্য একসাথে বসে, এর মাঝখানে দেখা গেছে অ্যান্ড যুক্ত হতে পারে, অ্যান্ড যুক্ত হয়ে বাক্যটাকে একটা পরিপূর্ণ বাক্য তৈরি করে দিল। যেমন তাদের বাসার সবাই শপিং করতে গেছে এবং শপিং শেষে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে। এই যে এবং, তাদের বাসার সবাই শপিং করতে গিয়েছে, এই এবংটা বাদ দিয়ে রেস্টুরেন্টে সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে। দুইটাই আলাদা আলাদা স্বাধীন বাক্য, দুইটাকে যুক্ত করে দিছে কে? অ্যান্ড যুক্ত করে দিছে। তাহলে এখন ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা কি করব? যেই
যেই স্বাধীন বাক্যটাতে ট্যাগের চিহ্ন মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে যেই অংশে, সেই অংশটাকেই আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। যে অংশটাতে ট্যাগ কোয়েশ্চেনের ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকবে, এই অংশতেও থাকতে পারে আবার এই অংশতেও থাকতে পারে, যে অংশে থাকবে ওই অংশকেই আমরা গুরুত্ব দিব, বাকি অংশের দিকে আমাদের তাকানোর সুযোগ নাই। যদি সুযোগ থাকেও সামনে আমরা রুলস আছে সেই হিসাবে আলোচনা করব। আচ্ছা, তাহলে এটাও মোটামুটি দেখে ফেলছি আমরা। সেন্টেন্স মূলত দুই প্রকার, অর্থগত অর্থগত অনুসারে সেন্টেন্স 5 প্রকার আর গঠনগত অনুসারে সেন্টেন্স 3 প্রকার। এই হলো মূল কাহিনী। চলে যাই আমরা এখন রুলসে। দেখেন কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে কি বলছে যে দুইটা ক্লোজ থাকবে, দুইটা বাক্য থাকবে। তো সালমান ইজ স্ট্রং বাট কবির ইজ উইক। তো আমরা এখন কাকে নিয়ে কাজ করব? দুইটা বাক্য স্বাধীন বাক্য, তাহলে দ্বিতীয় বাক্য নিয়ে কাজ করব। দেখেন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় ক্লোজ মোতাবেক ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে এখন কবির আছে, ইজ আছে, ইজ অক্সিলারি ভার্ব, তাহলে ইজ চলে আসছে। নাবোধক বাক্য দেখে নাবোধক করে দিয়েছি, কবির একজন ছেলে তাই হি বসিয়ে দিয়েছি। এবার আসেন তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে বললাম একটি স্বাধীন বাক্য থাকবে আর একটি পরাধীন বাক্য থাকবে। তা আমরা স্বাধীন বাক্য নিয়ে কাজ করব, ঠিক আছে? এবার আসেন কমপ্লেক্স সেন্টেন্সে এখন কাজ করি। কমপ্লেক্স সেন্টেন্স বা কমপ্লেক্স ওয়ার্ড। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে কিছু শব্দ আছে যেগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারি এই বাক্যটি কমপ্লেক্স। ইফ, অ্যাজ, ইয়েট, হু, হুজ, সিন্স, বিকজ, আনলেস, দো, অলদো, ওয়েন, লেস্ট, সো, দ্যাট, অ্যাজ। এই শব্দগুলো কোনো বাক্যতে থাকলে সাধারণত ওই বাক্যটিকে আমরা কমপ্লেক্স বাক্য হিসেবে ধরি। সেন্টেন্সে যে অংশে থাকবে সেই অংশটি সাবকোঅর্ডিনেট ক্লোজ, তাই এই অংশে ট্যাগ হবে না। পরের অংশটি মানে প্রিন্সিপাল ক্লোজটি ট্যাগ করতে হবে। ওই যে যেটা আমি বললাম মেইন ক্লোজ, প্রিন্সিপাল মানে মেইন ক্লোজটি ট্যাগ করতে হবে, যেটা স্বাধীন বাক্য। আর পরাধীন বাক্যটা ট্যাগ করতে হবে না। এভরিথিং উইল বি অ্যাজ ইট শুড বি, খেয়াল করে দেখেন এইটুকু হলো স্বাধীন বাক্য, তাই আমরা ট্যাগ করব এখানে এইটুকুর। তাহলে আচ্ছা সরি, এখানে আমাদের স্বাধীন বাক্য হলো এইটুকু, এইটুকু, আর এইটুকু হলো পরাধীন অ্যাজ এর পরের অংশ। সো আমরা এইটুকু ট্যাগ করব উইল, ওন্ট, তারপরে এভরিথিং এর কারণে ইট হয়েছে। এখন এভরিথিং এর কারণে ইট কেন হলো এটারও সামনে রুলস আছে। ওই যে বললাম না আমাদেরকে যত ডিস্টার্ব করবে এটা, সো এগুলো নিয়ে সামনে আরো অনেকগুলো আলোচনা আছে, রুলস আছে, আমরা সেগুলো দেখব। এর পরেরটা দেখেন, ইফ আই অফার ইউ এ জব ইন মাই অফিস, এই পর্যন্ত একটি বাক্য। যদি আমি তোমাকে আমার অফিসে একটি জব অফার করি, এটা কি পরাধীন বাক্য? দেখেন এর কোনো অর্থ মানে এর আগে পরে কিছু আছে, বাক্যটা শেষ হয়নি। ইউ ওন্ট রিফিউজ ইট, তুমি এটা ফিরিয়ে দিও না। তাইলে এখানে এটা হলো স্বাধীন বাক্য, আমরা এইটুকু ট্যাগ করব। ওন্ট আছে তার মানে নাবোধক আছে, হাবোধক করে ফেললাম উইল। আচ্ছা, কি ফিরিয়ে দিতে না বলছে? জব, চাকরিটা, এই জন্য এখানে ইট হয়েছে। ইউর ফাদার ক্যান ম্যানেজ ইট ইফ হি উইশ। আচ্ছা, তাহলে তোমার বাবা এটা করতে পারবে যদি সে চায়, তার মানে এইটুকু হলো স্বাধীন বাক্য। সো স্বাধীন বাক্যতে আমরা তাহলে এখানে কি করব? ক্যান আছে, কান্ট লিখলাম, আর ফাদারের যদি এখন পুরুষ হি লিখে ফেললাম, ঠিক আছে? সো এবার এর পরের পরের রুলসে চলে যাই। পরের 5 নম্বর রুলসটা যেটা বলতেছে, ওয়ান যদি মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন হবে ওয়ানই বসবে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি ওয়ান থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে সেটা প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে। দেখেন
আর ওই যে অক্সিলারি ভার্বের নিয়ম যেটা সেটাই থাকবে। এরপরে আসেন কোনো শব্দের শেষে যদি বডি থাকে এবং শব্দের শেষে যদি ওয়ান থাকে তাহলে তাদের প্রোনাউন হিসেবে কি বসাবো আমরা? দে বসাবো। দেখেন, নো বডি কল্ড মি, এই কল্ড দেখে আমরা বুঝতেছি ভি টু আসছে ডিড। নো বডি মানে নাবোধক, হ্যাঁ, আর নো বডি থাকলে আমরা দে বসাবো, আর নো দেখেই তো বুঝতেছি এটা নাবোধক। নো বডি কল্ড এ ডক্টর, ডিড দে। নোবডি কোনো শব্দের সাথে যদি বডি বা ওয়ান থাকে তখন আমরা সেটাকে কি বলবো? দে বসাবো। এরপর একটা কোনো শব্দের শেষে যদি থিংস থাকে তাহলে আমরা তার প্রোনাউন হিসেবে ইট বসাবো। এনিথিং উইল বি, এনিথিং উইল ডু, তাহলে উইল হয়ে যাবে ওন্ট, আর এনিথিং এর বদলে ইট। সামথিং ইজ বেটার দেন নাথিং, ইজেন্ট নাথিং নাবোধক আছে, তার মানে সামথিং ইজ বেটার দেন নাথিং, তাহলে ইজ ইট। এভরিথিং উইল বি ডান, ওন্ট ইট, থিংস আছে, থিং এর বদলে ইট হয়ে গেছে। নাথিং ক্যান কনসার্ন ইউ, নাথিং নাবোধক হয়ে গেছে, আর থিং এর বদলে ইট আসছে ক্যান এর কারণে ক্যানই বসছে যেহেতু শব্দটা নাবোধক আছে। আচ্ছা, সবাই কি বুঝতেছেন? যারা আছেন তারা কি বুঝতেছেন মোটামুটি? আজান দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে আরো দেখতেছি আমরা অল অফ আস, মেনি অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, এগুলো সাবজেক্ট হিসেবে থাকতে পারে। যদি এগুলো সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে উই বসাবো। অল অফ দেম, মেনি অফ দেম, মোস্ট অফ দেম যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা এখানে প্রোনাউন হিসেবে দে বসাবো। অল অফ ইউ, মেনি অফ ইউ, মোস্ট অফ ইউ যদি সাবজেক্ট হিসেবে থাকে এগুলো, তাহলে আমরা ইউ প্রোনাউন হিসেবে ইউ বসাবো। অল দ্য বয়েজ, মোস্ট অফ প্রবলেমস, এই রিলেটেড যদি থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে দে বসাবো। এরপরে একটা নোট দেওয়া আছে এখানে দেখেন, ফ্রেজগুলো মূলত সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে প্রিপোজিশনের পরে যে প্রোনাউন এবং অবজেক্টিভ ফর্ম সেটি সাবজেক্টিভ রূপকে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আর একটু আলোচনা করবো, এখন আজান দিচ্ছে তো আপাতত এখন বন্ধ রাখি, পরের অংশটা বা আজানের পরে করি। ও, স্ক্রিন শেয়ার করি নেই, এটা কোনো কথা? কেউ বলতেছে না। আমরা ভাবছি আরো নেটের সমস্যার কারণে আসে না, তাই চুপ করে আছি। হ্যাঁ, আপনারা চুপ করেই থাকেন, এর ফাঁকে আমি ক্লাস শেষ করে ফেলাই। না, নেটের সমস্যার কারণে এরকম হয়েছিল, ভাবছিলাম নেটের সমস্যা। হ্যাঁ, এখন দেখা যায়। হুম, এখন এখন দেখা যায়। তার মানে আগেও কি এরকম ছিল না যে স্ক্রিন ছাড়াই পড়াইছিলাম? না, আমাদের নেটের সমস্যা ছিল তাই স্ক্রিন আসে নাই, এই জন্য আমরা ভাবছি আমাদের নেটের সমস্যা, তাই চুপ করে আছি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন যে তাহলে মোটামুটি আমরা তো এগুলো বুঝতেই পেরেছি না? সো এখানে যেটা আলোচনা করতেছিলাম, ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন তো আমাদের নামাজের ব্রেকের পরে ক্লাস চলতেছে, যেহেতু রেকর্ডিং ক্লাস হচ্ছে তাই আগের অংশটুকু আমি কেটে এখান থেকে দেওয়া শুরু করব। সো এই যে এই যে যে জিনিসগুলো থাকে এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা এগুলো ব্যবহার করব, ঠিক আছে? এইটুকু তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে ট্যাগ কোয়েশ্চেন আমাদেরকে কোন কোন অংশ ডিস্টার্ব করবে, কোন কোন অংশে আমাদের সমস্যা হতে পারে। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন অন আছে, একটু অফ করে দেন। হ্যাঁ, ঠিক আছে। সো এতক্ষণে আমরা বুঝে গেছি যে ট্যাগ কোয়েশ্চেন আমাদেরকে কোথায় কোথায় সমস্যা করবে বেশি। সেটা হলো
সাবজেক্টের যে অংশটুকু এটুকু। তো এটা থাকলে এটা বসাবেন। 8 নম্বর রুলসটা মোটামুটি গুছিয়ে দেওয়া আছে, আমি 9 নম্বর রুলসে চলে যাই। দিস, দ্যাট, দোজ এই শব্দগুলো যখন কোনো বাক্যতে বসে ওই বাক্যতে কাকে ইন্ডিকেট করছে সেটা নির্দিষ্ট থাকে। যেমন দিস ইজ এ বুক, এটা একটা বই, তাই এই দিসটা কাকে ইন্ডিকেট করছে? বুককে, যে এটা একটা বই। তাহলে ইজ অক্সিলারি ভার্ব চলে আসছে হাবোধক, তাই নাবোধক করে ফেললাম। আর দিসের পরিবর্তে আমরা দিস প্রোনাউন হিসেবে না এনে বুককে চিন্তা করব। বুক মানে ইট, এটা একটা বস্তু, কারণ দিস তো ইন্ডিকেট করছে মূলত বুককে। তারপর দ্যাট ওয়াজ এ ম্যান, তাহলে ওয়াজেন্ট হি। দিস আর গ্রিন ম্যাঙ্গোস, খেয়াল করে দেখেন তো আরেন্ট ম্যাঙ্গোস মানে দে হবে, তাই না, প্লুরাল। আশা করি এটাও বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, এরপরে 10 নম্বর রুলসটাতে চলে যাই আমরা। সেন্টেন্সে সাবজেক্ট যদি দুটি থাকে, হ্যাঁ, দুটি যদি অ্যাজ ওয়েল অ্যাজ along with rather than together with accompanied by in addition to including excluding except দ্বারা সেন্টেন্স থাকে, তাহলে ট্যাগ প্রোনাউন হবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন হবে। অনেক সময় দেখবেন যে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ডান দ্য ওয়ার্ক, এখানে ফ্রেন্ডসও একটা সাবজেক্ট আছে, এই যে হিজ ফ্রেন্ডসও একটা সাবজেক্ট আছে, আবার হিও আছে। তাহলে কোনটা হবে আমাদের? তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফাদার, আমি এবং আমার বাবা ওয়েন্ট টু দ্য মার্কেটে গিয়েছিলাম। তাহলে এখানে আমার বাবা হবে না আমি হব? প্রথমটা হবে, দেখেন, ঠিক আছে। সো 11 নম্বর রুলসে কি বললো? অপরপক্ষে দুটি অর নাইদার নর ইদার নর নট অনলি বাট অলসো এগুলো যদি থাকে তাহলে হবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। এই রুলসটা 10 নম্বর রুলসটা কি বললো? যে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, আর এটাতে বলতেছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী যদি এই শব্দগুলো বাক্যতে থাকে, ঠিক আছে। নট অনলি আই বাট অলসো মাই ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট দেয়ার, শুধু আমি না আমার বন্ধুও সেখানে উপস্থিত ছিল। তাইলে এখানে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনটা হবে। তাইলে ওয়ার মানে নট অনলি, না বোধক আছে প্রথমে, তার মানে এখানে ওয়ার বসলো। আর এখানে দে হলো কেন? কারণ পরের সাবজেক্ট এরা, দ্বিতীয় সাবজেক্ট, তাই। either রহিম or his elder sister, হয় রহিম না হয় তার বড় বোন, সিস্টার্স came to my house, আমার বাড়িতে এসেছিল। সো অর দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা কাজ করব। তাহলে দ্বিতীয় সাবজেক্টে সিস্টার্স দেওয়া আছে মানে প্লুরাল দেওয়া আছে, তাহলে এর সাবজেক্ট প্রোনাউন হবে কি? দে। আর কেম, কাম, কেম, এটা হলো ভি টু কে হেল্প করতে আসবে কে? ডিডেন্ট, বসে গেছে। সো পরের রুলসটা দেখি আমরা। পরের রুলসটায় বলা আছে, এটা খুব মজার একটা রুলস, দেখেন। হি এইচ ইজ এ লেটার, হ্যাঁ, এইচ ইজ এ লেটার, এখানে বলছে এইচ একটি বর্ণ, তাহলে ইজেন্ট ইট, এইচ তো একটা বর্ণ, তাই না? তো এটা যেহেতু কোনো বস্তুর মতো বা অনেকটা, এটা তো ধরা ছোঁয়া যায় না, এই জন্য ইট হয়েছে। রহিম, খেয়াল করে দেখেন এরপর একটা মজা বেশি। এই জিনিসটা আমি গতবার কি তার আগের বার আপনাদের মাদ্রাসায় করতে দিছিলাম। রহিম ইজ এ নাউন, রহিম একটা নাম, তাই না? কিন্তু রহিম নামের কোনো ব্যক্তির কথা বলা হয়েছে এখানে যে রহিম এই কাজ করে, রহিম এই কাজ করে। তাই
এখানে ট্যাগ কোয়েশ্চেনটা হবে ইজেন্ট ইট। আপনারা কি এই ট্যাগটা বুঝতে পারছেন? রহিম একটা নাম, ইজেন্ট ইট। যদি এটা রহিম কারণ ওই ব্যক্তিটার কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে বলা হয়তো যে ওনার নাম রহিম বা রহিম ওই কাজটা করতেছে, তখন আমরা এখানে হি লিখতাম। যেহেতু এখানে বলছে যে রহিম একটা নাম, তাই এখানে ইট বসছে। তারপর এ ই আই ও ইউ আর কল্ড ভাওয়েল, এদেরকে ভাওয়েল ডাকা হয়, তাহলে আরেন্ট দে। আচ্ছা, কিছু প্রবাদ থাকে, অতিভক্তি চোরের লক্ষণ, মানুষ মাত্রই ভুল, অতি লোভে তাতি নষ্ট, গাইতে গাইতে গায়েন, এরকম কিছু প্রবাদ আছে না? এই প্রবাদ যদি থাকে তাহলে সবগুলোর ক্ষেত্রে ইজেন্ট ইট দিবেন, ইজেন্ট ইট প্রবাদের ক্ষেত্রে। তারপরে দেখেন পরের রুলসটা দেখেন, কিছুক্ষণ আগে একবার আলোচনা করেছিলাম দেশ মা। অনেকগুলো শব্দ আছে দি মাদার, এখানে এখানে দি মাদার বলতে মা জাতিকে বোঝানো হয়েছে, তাই এদের প্রোনাউন হবে ইট। শুধু মাদার থাকলে প্রোনাউন হইতো শি। ফাদার, মাদার, ব্রাদার, এগুলোর পূর্বে যদি দি থাকে, অর্থাৎ দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার, তার মানে হলো মা বা ভাই না বুঝিয়ে মাতৃত্ব, পিতৃত্ব, ভ্রাতৃত্ব বুঝাইছে। এদের সাথে যে সম্পর্ক সেটাকে বোঝানো হয়েছে। যেহেতু এটা মানে উনি আমার মা না, ওটা মাতৃত্বটাকে বুঝাইছে, তাই এই সম্পর্কটাকে ইট দিয়ে প্রকাশ করতে হবে। এবার চলে যাই আমরা, আর কোথায় প্রোনাউনে আমাদেরকে ডিস্টার্ব করতে পারে? দ্য বেবি, ঠিক আছে, মাই পেন, মাই পেন, এখানে আপনারা বুঝতে পারবেন যে মাই উল্লেখ করছে, আসলে এখানে মাই গুরুত্বপূর্ণ না, আমার পেনটা গুরুত্বপূর্ণ, মূল কর্তাকে, মাই পেন। আচ্ছা, দ্য ক্যাট লাইকস মিল্ক, দ্য ক্যাটস, ঠিক আছে, এই জন্য এখানে দি বসছে, যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্য রিচ, দ্য পোর, দ্য ব্লাইন্ড, দ্য ফিউরিয়াস, দ্য ভার্চুয়াস, এগুলো থাকলে আমরা প্লুরাল ধরে নিব এবং এদের পরে প্রোনাউন হিসেবে দে বসাবো। আর নর্মালি যে কোনো নিয়ম ওই যে নর্মালি ওগুলোর মতো আর কি, যে অক্সিলারি ভার্ব কি আছে সে অনুযায়ী। তাহলে আমরা এখন পর্যন্ত এই 18টা রুলস করলাম, এর মধ্যে ম্যাক্সিমামই দেখলাম আমাদেরকে ডিস্টার্ব করতেছে কে? সাবজেক্ট। এরপরে দেখেন মাদারল্যান্ড, কান্ট্রি, মুন, রিভার, শিপ, আর্থ অ্যান্ড সিঙ্গুলার আদার ওয়ার্ডস। আচ্ছা, এই শব্দগুলো সবসময় মাতৃত্ব বহন করে, তাই এরা যখন থাকবে তখন এদের প্রোনাউন হবে শি। দ্য মুন, শি। দ্য পদ্মা, দেখেন আমাদের দেশকে বলা হয় কি নদীমাতৃক দেশ, নদীমাতৃক দেশ, মাতৃক। তো সব নদীকেই বলা হয় শি, সব যে কোনো নদী থাকলে তখন শি, শুধুমাত্র কপোতাক্ষ, কপোতাক্ষকে বলা হয় নদ, আর বাকি সবগুলোকে বলা হয় নদী। নদী হলো স্ত্রীলিঙ্গ আর নদ হলো পুরুষলিঙ্গ। তাহলে যদি কোনো নদীর নাম আসে তাহলে আপনারা সেটাকে তার প্রনাউন হিসাবে কি বসাবেন? শি। শুধুমাত্র কপোতাক্ষ নদীটার নাম আসলে তখন বসাবেন হি, কারণ এটাকে নদ বলা হয়। আচ্ছা, এখন নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? নদী মানে তার শাখা আছে, শাখা বলা হয় বাচ্চাদেরকে। এখন পুরুষের কি বাচ্চা হয়? পুরুষরা কি বাচ্চা প্রসব করতে পারে? পারে না। এই জন্যে যেসব নদীর শাখা প্রশাখা আছে তাকে নদী বলা হয়, আর এই জন্যে তাকে মায়ের সাথে তুলনা করা হয়। একমাত্র বাংলাদেশে নদ বলা হয় কপোতাক্ষকে, কারণ এর কোনো শাখা নাই, এই জন্য এটা পুরুষ নদী, মানে পুরুষ যেহেতু তাইলে নদ বলতে হবে এটাকে। আচ্ছা, এরপরের
আমরা প্রায় শেষের দিকে। ওই যে বললাম না, বাক্যের মধ্যে কিছু লুকায়িত শব্দ থাকে যাদেরকে দেখলে খুব সাধারণ মনে হয়, কিন্তু এরা আসলে দুষ্টু, এরা আসলে নেগেটিভ অর্থ গ্রহণ করে। সেগুলো হয়েছে এগুলা। দেখেন 20 নম্বর রুলসটা, নেভার, নেভার, হার্ডলি, সেলডম, রেয়ারলি, স্কেয়ারলি, ব্রেভলি, ফিউ, লেটার। আপনাদের মনে আছে প্রথম ক্লাসে একজন আমাকে এটা বলছিল যে লেটার ওয়ার্ডটা ছিল, সো উনি চেঞ্জ করতে ভুলে গেছে যেটা না বোধক। তারপরে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নাইদার। এই শব্দগুলো যে বাক্যতে থাকবে তারা হবে নাবোধক বাক্য। এবার আসেন, কিছুক্ষণ আগে মুন বললাম, বাংলাদেশ বললাম, এদেরকে বললাম নারী। এই যে পুরুষ কখন ব্যবহৃত হয় দেখেন, সান, ডেথ, টাইম, লাভ, সামার, উইন্টার, অ্যাঙ্গার, থান্ডার, রিভেঞ্জ, ঠিক আছে। তারপরে ফেয়ার ডে, উইন্ড, ফেয়ার ডে, উইন্ড, ওয়ার, গ্রেভ। এইগুলো থাকলে হি বসবে, এদেরকে পুরুষবাচক বলা হয়, ঠিক আছে। এদেরকে বলা হয় পুরুষবাচক আর এদেরকে বলা হয় নারীবাচক। এই শব্দগুলো থাকলে সাবজেক্টে এদের প্রোনাউন হবে শি। সো আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আরও দুই একটা রুলস যুক্ত হবে সামনে, হয়তো আমরা সেটা প্র্যাকটিস করতে করতে দেখিয়ে দিব। সো আজকের ক্লাসটা আমি চেষ্টা করব রেকর্ডিং করা আছে, আমি ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য।